আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল বাজে এখন ১০টা। আমি আবার গেছিলাম একটু আমার বান্ধবীর বাসায়। ওরে সকালে না গেলে পাওয়া যায় না। দুপুর হইলে ও বাইর হয়ে যায়, কারণ ওর নিজের একটা ব্যবসা আছে। এর জন্য ওর সারাদিন ওইখানে থাকা লাগে। আর এখানে আইসা তাড়াতাড়ি করে নাস্তা বানাইছি, চা বানাইলাম। আর গতকালকে যে আলু ভাজি দিয়ে ডিম রান্না করছিলাম সেই তরকারিটাই আছে, সেটা দিয়ে আমি আবার নাস্তা খাবো। আর রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম। গতকালকে রান্নাঘরটা মুছি নাই, পুরা রান্নাঘর কেমন জানি আঠা আঠা হয়ে আসছিল। আর এখানে নাস্তা বানায়া তারপরে বেলুন তক্তা এগুলো আবার ভালো করে ধুয়ে নিলাম। ২-৩ দিন ধরে ধোয়া হয় না, এজন্য ভাবলাম যে আজকে ধুয়ে ফেলি। আর এটা সহই না আমি ফ্রিজে রেখে দিই। আসলে এটা বাইরে রাখলে না দেখা যায় কি এ রাত্রেবেলা ইঁদুর হাঁটে না, তেলাপোকা হাঁটে, মনে জানি কেমন একটা সন্দেহ লাগে। এর জন্য যখন আটার ডোটা বানাই তখন এই বেলুন ত্বকটাও আমি আটার সাথে রেখে দেওয়ার চেষ্টা করি। এখন বেলুন ত্বকটাটা ধুইছি, যখন শুকায় যাবে তখন আবার আমি ফ্রিজে রেখে দিব। আর এই যে দেখেন, এই ঘরে তো আমরা বেশি একটা কেউ থাকি না। রাতেরবেলা নিধি আবার জানলা আটকায় পর্দা লাগায় রাখে। এখন সকালবেলা ভাবলাম জানলাটা খুলে দিই। আর ওই যে সামনে যে হলুদ বিল্ডিংটা দেখছেন, সেটা 6 তলায় আমার বান্ধবী থাকে। আসলে ওর সাথে একদম দেখা হয় না। ও ওর কর্ম নিয়ে ব্যস্ত, আমি আমার সংসার নিয়ে ব্যস্ত। আসলে ছোটোকালের বান্ধবীর সাথে দেখা হইলে অনেক কথা মনে পড়ে যায়, অনেক স্মৃতি পড়ে যায়, অনেক গল্প করি আমরা। যাই হোক, এখানে আবার চাল শেষ হয়ে গেছিলো, এসে আবার আমি গোসল করলাম। ওর বাসায় না অনেক বিড়াল পারে। বিড়াল না আমার বেশি একটা ভালো লাগে না। এখন অনেকে যারা বিড়াল পালে তারা হয়তো মন খারাপ করতে পারে। ভাই, আমার না বিড়াল দেখতে ভালো লাগে না। আর ওর বাসায় এত বিড়াল, এত মানে বিশ্রী গন্ধ, আমি সহ্য করতে পারলাম না। এসেই আমি গোসল করলাম। আর এই যে চালটা আমি নিধির বাবাকে ঢেলে দিতে বললাম, কারণ আমার হাতে প্রচণ্ড ব্যথা। আমি একটু ভারী কিছু উঠাইলেই না আমার হাতটা ব্যথা হয়ে যায়। আর দেখেন, আমার ছোট জাও কিন্তু বিড়াল পালে। ওর ঘরে কিন্তু এরকম কোনো গন্ধ আসে না। আর আমার এই বান্ধবীর বাসায় না ও তো অনেকগুলা বিড়াল পালে, এর জন্য হয়তো ওর বাসায় অনেক গন্ধ। ও রুমে স্প্রে দেওয়া রাখে, তারপরও না ওর রুমে প্রচণ্ড গন্ধ আসে। এর জন্য না আমি বেশি একটা শেয়ার করলাম না। আর ওইখানে যে একটু গল্প করলাম আর গেছিলাম একটু দরকারে। ও অনেক দিন ধরে বলতেছিল একটু আয়, তোর সাথে একটু কথা বলবো। আর ও তো আসতে পারে না যেহেতু ও ব্যস্ত থাকে। আর এখানে এই যে চালটা ঢেলে নিলাম আর তাড়াতাড়ি করে ভাবলাম যে আজকে কি রান্না করব। আলু ভাজি রান্না করব, আর গতকালকে ফ্রিজে ডাল আছে সেটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। আসলে জীবনে চলার পথে না অনেক চড়াই উতরাই করে জীবন চলাইতে হবে। আমার বান্ধবীটা দেখেন, ও কিন্তু অনেক কষ্ট করে। ও এখনও বিয়েই করেনি। ওর এক সময় ওর ৩ বোন, তারপরে ভাই, মা সব ওর কাছে থাকতো। ওই পুরা সংসারটা চালাইতো। এখন যার যার মতো সবার সংসার হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। এখন ওর পাশে কেউই নাই। দিন শেষে কিন্তু ও একা। এর জন্য আমাদের মনে হয় প্রত্যেকটা মেয়ের কিন্তু বিয়ে করা উচিত। কারণ দিন শেষে কিন্তু একটা স্বামী মেয়ের পাশে, মানে আমাদের পাশে দাঁড়ায়। স্বামী ছাড়া কিন্তু জীবনে কেউ আপন থাকে না। কারো জীবনে কিন্তু কেউ বলতে পারবে না বাবা মা কখনো বেঁচে থাকে না। একদিন না একদিন হলে বাবা মা মরে যাবে, তখন ওর কি হবে। আমি ওর সাথে অনেকক্ষণ গল্প বললাম যে তুই জীবনে বড় ভুল করছিস। আসলে তোর কিন্তু অনেক ভালো জায়গা থেকে বিয়ে আসছে, তুই বিয়ে করিস নাই। ও বলল যে কি করব আর বিয়ে করে, যাই হোক যা হওয়ার হয়ে গেছে, এগুলো তো আর বলে লাভ নাই। আর এই যে দেখেন, বিছনার চাদরটা আবার চেঞ্জ করে নিলাম। বারান্দা থেকে এই যে কাপড়গুলা সব ঘরে আনলাম। এই কাপড়গুলো আবার ধুইছি একটু একটু করে। আর কাপড় অনেক জমে গেছে, কারণ আমার হাতে ব্যথা না, কাপড় আমি ধুইতে পারি না। তারপরও অনেক জমে গেছে, তো অল্প অল্প করে ভাবলাম ধুইলে আর কি ধোয়া হয়ে যাবে। আর না হইলে কিন্তু অনেক কাপড় জমে যাচ্ছে। এই কাপড়গুলো আবার ভাঁজ করে রেখে দিই। আমার ঘরে বললাম না সব সময় কাপড় দিয়ে ভরা থাকে। এই যে নিধির বাবার আলমারি, এটার ভিতরে আমাদের কাপড় দিয়ে ভরে থাকে। আর এই যে আলমারির এই লকটা না খুলে গেছে, মানে তালাটা নষ্ট হয়ে গেছে, তো এই জন্যই একটা কাগজের টুকরা দিয়ে আলমারির গেটটা লাগায় রাখতে হয়। আর নিধি আবার আমাকে দেখাচ্ছিল, দেখো আমার পাখিকে আমি যদি বলি আমার হাতে আসো, আর পাখি অমনি আমার হাতে হাসে আর হাতে এসে খাবার খায়। আর এখানে দেখেন মেঘলা হয়ে আছে আকাশটা, মনে হয় অনেক জোরে বৃষ্টি আসবে। আর এই যে ঝিরিঝিরি
এরই মধ্যে কিন্তু পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এখানে দেখলাম এই যে দেখেন প্রতিদিন দুপুরবেলা হইলে ফলের দোকানে ফল বসে, আর ওই মহিলাটা শাক বিক্রি করে। বেশিরভাগ কিন্তু উনি ভিতরেই থাকে, শাক রেখে চলে যায়। অনেকে এসে ডাকাডাকি করে উনাকে, তারপরে শাক নিয়ে যায়। আর নিধি আবার স্কুলে নিয়ে গেছিলাম নিধিকে এরই মধ্যে গতকালকে, আজকে আবার যাই নাই। তো নেহা আবার এর মধ্যে পরীক্ষা দিয়ে আসলো। নেহা এসে খুব মন খারাপ করলো যে আম্মু রাস্তার ভিতরে একটা রিক্সাওয়ালাকে একটা প্রাইভেট কার লোক এইভাবে মারতেছিল। লোকটা এত মানে মাপ চাইতেছিল, বলতেছিল যে আমার ভুল হয়ে গেছে, গাড়ির সাথে গাড়ি একটু ধাক্কা লাগছে, এর জন্য এইভাবে মারে। বলো আম্মু, আমার খুবই খারাপ লাগছে। আসলে মানুষ আসলে মরার চিন্তা করে না। দেখেন, একটা লোক সে যদি ভুল করেও থাকে, সে তো তার কাছে মাপ চাচ্ছে, তারপরে সে নাকি ধরে ধরে মারতেছে। এটা কি করা উচিত বলেন? এটা কিন্তু খুবই খারাপ হয়েছে। আর এই যে এখন দেখেন মুষলধারে বৃষ্টি আসছে। বৃষ্টি আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি আপনাদের সব সময় বলি বৃষ্টি আমার অনেক ভালো লাগে। আর যারা টিনের চালে থাকেন তাদের তো বৃষ্টির শব্দে পুরা ঘুম আসে, তাই না? টিনের চালে বৃষ্টি কিন্তু খুবই ভালো লাগে। আমরা যখন গ্রামে যাইতাম নারায়ণগঞ্জে, তখন কিন্তু এরকম টিনের চালে বৃষ্টি আমার খুবই ভালো লাগতো। আর বেশি জ্বর আসলে ভয় লাগতো, কিন্তু তারপরও না একটা ভালো লাগতো, কেমন মজা লাগতো। আর যাই হোক, আমার মেয়ে তো খুব মন খারাপ করছে। আমিও আবার নিধির বাবাকে বললাম, নিধির বাবা বললো প্রাইভেট কারে থাকে তো মানে বড় লোকই ভাব দেখে গরিবের উপরে অত্যাচার করে। সব হ্যাঁ, না দেখলে তো খবর আছে কি এইমাত্র রান্নাঘর সব পয়সা দেখছি, পুরা রান্নাঘর বন্ধ হয়ে গেছে। এই উপরে দিকটা পানি দেখছো দিদি, এই যে উপরে দিকটা পানি এসে পুরা রান্নাঘর ভিজতেছে, দেখছো কেমন লাগে? সারা রান্নাঘর পরিষ্কার করছি আমি, যদি আবার একটু নোংরা হয় ভালো লাগে? এই যে পুরা রান্নাঘর এই যে ভালো লাগে, হ্যাঁ একবারে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল থেকে কি কি করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। আর আজকে সকালবেলা গেছিলাম আমার এক বান্ধবীর বাসায়, ছোটোকালের বান্ধবী। আসলে ওর জীবনটা না অনেক কষ্টের। ও সারা জীবন বোনদের বাচ্চাদের বড় করছে, বোনদের খেয়াল করছে, ওর বাসায় সবাই থাকছে। ও একটা জব করতো, বুঝছেন, সোয়েটার ফ্যাক্টরিতে। তো এখন যেহেতু ওর একটু বয়স হয়েছে, এখন ও আর ওই চাকরি করতে পারে না, এখন ও একটা ঘরে বসে ব্যবসা করতেছে। তো ব্যবসা একা তো ওর পক্ষে সম্ভব না, ওর মাটা অনেক বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ওর মা ওরে কোনো কাজে হেল্প করতে পারে না, ওর একাই করতে হয়। তো এখন যেহেতু ওর পাশে দুই একটা লোক দরকার, কিন্তু কোনো ভাই বোন কেউই পাশে নেই। দেখেন, দিন শেষে যখন আপনার প্রয়োজন হবে তখন কেউ আপনার পাশে থাকবে না, কিন্তু আপনাকে যখন ওদের প্রয়োজন হবে তখন কিন্তু ওরা আপনার অনেক পাশে থাকবে। যাই হোক, আমি এরকম অনেক দেখছি। তো মানুষ আসলে অতীতের কথা ভুলে যায় সবাই। আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু মনে রাখা উচিত, আপন রক্তের বোন হয়ে বোন এরকম করে। দেখেন, আমি যাইলাম সকালে, ওখানে যেয়ে দেখলাম আমার খুবই কষ্ট লাগছে। ওকে দেখে একা একা সব করতেছিল। বলল যে বোনের মেয়েদের আনলে নাকি কেউ রাখে না, ওরা নিয়ে যায়। যাই হোক, জীবনটা এরকমই, যুদ্ধ করে চলতে হবে। সবার জীবনে সবাই অন্য অন্য ভিন্ন ভিন্ন সবার জীবন কাহিনী, সবার জীবনে কষ্ট নিয়ে বাঁচতে হয়। কেউ এরকম কষ্ট, কেউ অন্যরকম কষ্ট, সবার জীবনে ভিন্ন ভিন্নভাবে কষ্ট আছে। তো আশা করছি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।